সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি কবিতাটা নিয়ে আজকে একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। একটু করে পড়ছি, একটু করে বুঝিয়ে দিচ্ছি। সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্য। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি কেন বলা হয় জানো? তিনি খুব কম দিন আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু যে কটি দিন ছিলেন সেই কটি দিনের মধ্যেই যা রেখে গেছেন তা আমাদের কাছে অমূল্য সম্পদ। তার মধ্যেই অন্যতম একটি কবিতা সিঁড়ি। সিঁড়ি মূলত একটি রূপকধর্মী কবিতা। রূপকধর্মী কবিতা কি? যে কবিতায় একটি নগণ্য বস্তুর মধ্যে দিয়ে জীবনের মূল সত্যকে তুলে ধরা হয়, সেটিকেই বলা হয় রূপকধর্মী কবিতা। এখানে এই সিঁড়ির মধ্যে দিয়ে শোষক শোষিতের চিরন্তন দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। সিঁড়ি হচ্ছে শোষিত মানুষের প্রতিনিধি স্বরূপ একটি প্রতীক, আর অন্যদিকে রয়েছে শোষক শ্রেণী, অভিজাত শ্রেণী, গর্বোদ্ধত অহংকারী শ্রেণী। প্রথম যে স্তবক কবিতার, সেটিতে আমি যেটা পড়লাম, আমরা সিঁড়ি, এই আমরা অর্থাৎ যারা শোষণ সহ্য করে। আমরা কি করি? যখন একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিনতলা থেকে চারতলায় যখন আমরা আরোহণ করি, তখন তো আমরা সিঁড়ি দিয়েই ওপরে চড়ি। তো এই সিঁড়িকে আমরা কি করছি? পদপিষ্ট করছি। সিঁড়িকে আমরা ক্ষতবিক্ষত করছি। প্রতিটি মুহূর্তে তারা বুকে অসহ্য যন্ত্রণা সহ্য করছে আমাদের পদচারণার কারণে। ঠিক যেমনভাবে দরিদ্র আর্তপীড়িত মানুষ শোষিত হয় শোষক শ্রেণীর দ্বারা, তেমন। পরের স্তবক পড়ছি। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। এই তোমরা কারা? অত্যাচারী, গর্বে অহংকারী যে মানুষগুলো নিরলস অত্যাচারের বোঝা চাপিয়ে দেয় দরিদ্র আর্তপীড়িত মানুষের ওপর, তারা। এখানে সিঁড়ি বলছে, আমার ওপর দিয়ে যখন তোমরা চলে যাও, আমাদের গায়ে যে ক্ষতবিক্ষত হয়, যে আঘাতের চিহ্নগুলো হয়, সেগুলো তোমরা ঢেকে রাখতে চাও সুন্দর কার্পেট মুড়ে, অর্থাৎ গরিব মানুষের ওপর অত্যাচারের যে প্রকাশ ঘটে সেইগুলোকেও কিন্তু আড়াল করে রাখে গর্বোদ্ধত অত্যাচারী মানুষ। নিজেদের অত্যাচারের হিংসায় উন্মত্ত রূপ যাতে অপরের কাছে প্রকাশিত না হয়ে যায়, সেই কারণে তারা প্রচেষ্টা চালায়। তবু আমরা জানি, তৃতীয় স্তবকে গেলাম, তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। একটু বলে নিই, মুঘল সম্রাট হুমায়ুন বিলাস ব্যাসরের মধ্যে দিয়ে জীবন কাটাতেন। তার অতি সাধের একটি গ্রন্থাগার ছিল। সেই গ্রন্থাগারে তিনি যখন একটি সিঁড়ির মাধ্যমে ওপর থেকে বই নামাতে গেছেন, তখন তার পদস্খলন হয়েছিল। এর মধ্যে দিয়ে বোঝাতে চাওয়া হচ্ছে, ওহে গর্বোদ্ধত অহংকারী মানুষ, তোমরা যে এইভাবে অত্যাচারের বোঝা চাপাচ্ছ, একদিন তোমাদেরও শেষ হবে, ওই হুমায়ুনের মতন তোমাদেরও পদস্খলন ঘটবে। তখন বুঝবে এত গর্ব তথা অহংকার কোথায় যায়। দরিদ্র আর্তপীড়িত মানুষের ওপর এইভাবে অত্যাচার করো না। তাহলে আমরা সামগ্রিক কবিতা পড়ে যেটা বুঝলাম, সেটা হচ্ছে শোষক শোষিতের নিরন্তর যে দ্বন্দ্ব, লড়াই, সংগ্রাম, তারই প্রকাশ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সিঁড়ি নামক রূপকধর্মী কবিতার মাধ্যমে প্রকাশ করলেন। একদিকে সিঁড়ি তার বুকের যন্ত্রণা, বুকের চাপা ক্ষোভ প্রকাশ করতে চাইছে, অন্যদিকে অত্যাচারী গর্বোদ্ধত মানুষ মানে একদম নিরলসভাবে নির্বিকার হয়ে নিজেদের অত্যাচারের বোঝা চাপিয়েই চলেছে।
কিন্তু কোনো অবস্থাই তো চিরন্তন নয়, একদিন না একদিন অবস্থার পরিবর্তন হবেই। দরিদ্র আর্তপীড়িত মানুষ অত্যাচার সহ্য করতে 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 একদিন তারা প্রতিবাদে সরব হবে। সেই দিন কিন্তু এই অত্যাচার থামবে এবং একটা অবস্থার শেষ হবে এবং একটা পরিবর্তন আসবে। পরিবর্তনের নামই তো জীবন। সেই পরিবর্তনের যে অবিরাম প্রবাহ সেটা চলতে থাকবে। তোমাদের যদি একটু পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের বক্তব্য কমেন্ট সেকশনে রেখে যেতে পারো। আরও কি তোমরা শুনতে চাও বলো, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিও। ঠিক আছে?